গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি, আর গোয়েন্দা বা অদ্ভুতের গল্প তো আমাদের সকলেরই প্রিয়। তাই টকিপিক্স আপনার জন্য নিয়ে এসেছে শনিবারের বারবেলা। আজ টকিপিক্সে শনিবারের বারবেলায় আপনার জন্য আমাদের বিশেষ নিবেদন এস ওয়ার্ডেনের লেখা গল্প দ্য স্পাইডার। গল্পে বিভিন্ন চরিত্র, ভদ্রলোক, ডাক্তার এবং সরাইখানার মালিক। গল্পের চরিত্রাভিনয় দীপায়ন মালাকার এবং সঞ্জিত বিশ্বাস। পোস্টার ডিজাইন রেডিয়েন্ট। গল্পের এডিট এবং স্পেশাল এফেক্টস মাইকেল রনি মল্লিক। গল্প পাঠ এবং পরিচালনায় পল্লব গায়েন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প এস ওয়ার্ডেনের লেখা দ্য স্পাইডার। মসিয়ে পিনে যখন ছোট গ্রাম্য হোটেলে এসে পৌঁছালেন তখন কেবল সন্ধ্যা নেমেছে। অক্টোবরের ভিজে ভিজে দিন। তার চারপাশ ঘিরে ধরেছে শরৎকালের কি এক বিষণ্ণতা। হেডলাইটের আলোতে সামনে বিস্তৃত বিবর্ণ রাস্তাটা দেখা যাচ্ছে। ভিজে গাছপালার পাতা ছড়িয়ে আছে সমুদ্রের জলের মতো অসমান এবং ঈষৎ নীলবর্ণ হয়ে। তবে মসিয়ে পিনের মনে খুশির আনাগোনা। তিনি প্যারিসের বিরাট এক কাপড়ের কলের প্রতিনিধি। ইতিপূর্বে তিনি উত্তর ফ্রান্সের বৈচিত্র্যহীন একঘেয়ে পথ দিয়ে অনেকবার ভ্রমণ করেছেন। ক্রমাগত সেই সব পপলার গাছের ছাওয়া মসৃণ সমান পথ দিয়ে ঘুরতে ঘুরতে মনটা কেমন তার রুক্ষ আর মেজাজটাও তিরিক্ষি হয়ে উঠেছিল। কিন্তু এবার তাকে অন্য একটা জেলার ভার দেওয়া হয়েছে, দক্ষিণে লিয়ঁ থেকে ইল দা ফ্রান্স অবধি। এজন্য তার বেতনও বেশ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এই পরিবর্তনটা তিনি খুশি মনেই মেনে নিয়েছেন। নতুন জায়গাটার সৌন্দর্য, বিশেষ করে একেবারে অন্যরকম আবহাওয়ার পরিবেশ এবং নতুন কাজের ধরনটা শরীর ও মনের ক্লান্তি অনেকখানি দূর করে দিয়েছে এবং এর আগের কাজটাতে সফল হওয়ার দরুন এখন তার ব্যাগে উপচে পড়ছে টাকা। তাছাড়া মক্কেলদের ব্যাংকের অর্ডারগুলো তো আছেই সেই সাথে। এখন তিনি প্যারিসের দক্ষিণ দিকে প্রায় 50 মাইল দূরে আছেন, কিন্তু শরীর তার খুবই ক্লান্ত। তাই কুর্বিভোয়া শহরতলিতে তার বাড়ির দিকে যেতে একটুও ইচ্ছে করল না। সমস্ত রাস্তাটাই এ পর্যন্ত গাড়ি চালিয়ে তিনি এসেছেন, বেশ ভালোভাবে, আনন্দের সাথেই। তার স্যাম্পল ভর্তি ব্যাগ আর রোল করা কাপড়ের বান্ডিলগুলো গাড়ির ডিকির ভেতর খুব গড়াগড়ি খেয়েছে অসমান উঁচু নিচু জঙ্গলের পথ ধরে আসবার সময়। একটা ঘোর ক্লান্তির ভার এখন তার সমস্ত শরীর জুড়ে নেমেছে। তাছাড়া বছরের এই সময়টাতে প্যারিসের দিকে রাস্তাগুলোতে এত ট্রাফিক জ্যাম হয়, তার না এগোবার সেটাও একটা কারণ বটে। একটা ছোট গ্রামের প্রান্তে এসে পৌঁছলেন তিনি। অচেনা জায়গা। তখনই তার নজরে পড়ল মোটামুটি বড় আকারের একটা সরাইখানায় অনেকগুলি আলো জ্বলছে। রাস্তা থেকে বেশ খানিকটা ভেতরে সুগন্ধি পাইন গাছের বনের মধ্যে। বাইরের দিকে ক্যানভাসের খোলা তাঁবুর মধ্যে অনেকগুলো চেয়ার টেবিল স্তূপ করে সাজানো। গরমকালে এগুলোই বোধহয় পাতা হয় বাইরে, কিন্তু হলঘরের দিকের রাস্তায় জোরালো আলো জ্বলছে। গাড়িটা ঘন গাছে ঘেরা ছায়াপথ দিয়ে আর একটু এগোতে তিনি দেখতে পেলেন অজস্র সাজানো বোতলের শাড়ির ওপর আলো পড়ে ঠিকরে এসে যেন তার চোখ ধাঁধিয়ে দিচ্ছে। সবই বিভিন্ন মদ ভর্তি বোতল। সামনে তার আর কোনো গাড়ি নেই। তাতে অবশ্য মসিয়ে পিনের কিছু মনে হলো না।
লোকজনের গোলমালের মধ্যে থাকতে তার একেবারেই ভালো লাগে না। এখন তার একমাত্র ইচ্ছে আধ বোতল ওয়াইন গলায় ঢেলে প্রচণ্ড ঠান্ডার হাত থেকে শরীরটাকে বাঁচানো, তারপর পেট ভরে ডিনার খেয়ে 8 ঘন্টা নিশ্চিন্ত ঘুম, যাতে সকালে উঠে প্যারিসের দিকে যাওয়ার সময় শরীরে তার কোনো ক্লান্তিবোধ আর যেন না থাকে। গাড়িখানা পার্ক করে ভালো করে চাবি দিয়ে চমৎকার সুন্দর হলঘরটার মধ্যে এসে তিনি দাঁড়ালেন। একধারে বার বা মদ খাওয়ার জায়গা, চামড়ার গদি দেওয়া কয়েকটা বসার টুল আর মরশুমি ফুলের বাহার চারিদিকে। জায়গাটার পরিবেশ চমৎকার। একটা বেড়াল পালিশ করা মেঝের ওপর আলস্য ভরে শুয়ে আছে। সেখানে আর বিশেষ কোনো লোকজন নেই। কেবল শহরে পোশাক পরা এক ভদ্রলোক বসে কনিয়াক অর্থাৎ ফরাসি মদ পান করছেন। মসিয়ে পিনে আসবার পরের মুহূর্তেই তিনি উঠে চলে গেলেন। পাশ দিয়ে যাওয়ার সময় কাঁপা স্বরে তিনি বললেন, শুভ সন্ধ্যা। একটু পরে মসিয়ে পিনে দেখলেন একটা মস্ত বড় নীল রঙের মার্সিডিজ গাড়ি জানলার নিচ দিয়ে চলে গেল। নিশ্চয়ই রাস্তার নিচের দিকে কোথাও রাখা ছিল, সেই জন্য এতক্ষণ তার নজরে পড়েনি সেই গাড়িটা। অনেকবার বেল বাজানোর পর কাউন্টারের পেছন দিক থেকে চটির আওয়াজ শোনা গেল। এতক্ষণে সরাইখানার মালিককে দেখা গেল। বেশ উচ্ছ্বাস ভরা স্বরে স্বাগত জানিয়ে সে বলল যে হ্যাঁ, থাকার ঘর এখানে পাওয়া যাবে আর তার সাথে রাত্রির খাবারও। এখন তো বেড়াবার মরশুম শেষ হয়ে গেছে, তাই মসিয়ের হয়তো তেমন ভালো লাগবে না। রাতে তাকে একা বসেই খেতে হবে। তবে পাচক তাদের বেশ ভালো, মোটামুটি চাহিদা মতো খাবার সে অবশ্যই তৈরি করে দেয়। এরপর নিচতলা থেকে মসিয়ের ব্যাগগুলো নিয়ে আসার ব্যবস্থাও তিনি করে দিলেন। ব্যবস্থাপনা দেখে খুব খুশি হয়ে মসিয়ে পিনে রেজিস্টারে সই করে দিলেন। তার একমাত্র ব্যাগটা তিনি সঙ্গেই এনেছিলেন। খাবার আগে একটু পান করে নিলেই এতক্ষণে সব ক্লান্তি দূর হয়ে যাবে। পান করতে করতে বিশাল খাবার ঘর বা ডাইনিং রুমটা দেখছিলেন মসিয়ে পিনে। মনে হলো 200 জনের বেশি লোক একসঙ্গে এই হলে বসে খেতে পারে। মালিক বলল যে মরশুমের সময় প্যারিস থেকে অনেক যাত্রী এখানে খেতে আসেন। মালিক লোকটি বেশ ভদ্র হলেও কেমন যেন কিরকম নিরুত্তাপ, সেই জন্য তিনি নামটাও জিজ্ঞেস করলেন না। গড়পড়তার লোকেদের মতোই তার আকার আকৃতি, কিন্তু মুখটাতে বৈশিষ্ট্য আছে। হলদে রঙের 3 কোণা মুখটা, মাথা জুড়ে টাক, কান দুটো অস্বাভাবিক বড়, খুদে চোখ দুটো থেকে নীরবতা, লোভ নিষ্ঠুর অভাব বেশ বোঝা যাচ্ছে। তার উপর হাঁ মুখটা বড় হওয়াতে কথা বলার সময় সোনা বাঁধানো দাঁতের শাড়ি সেখানে দেখা যাচ্ছে, আর তাতেই একটা কুৎসিত মুখ বারে বারেই প্রকাশ হয়ে পড়ছে। যাই হোক, মসিয়ে পিনে একটু অস্বাচ্ছন্দ্য বোধ করলেও মালিক লোকটা কিন্তু আদর আপ্যায়নের কোনো ত্রুটি রাখলেন না। এমনকি বিনীতভাবে তার খাবার সময় পাশে দাঁড়িয়ে থেকে এটা সেটা এগিয়ে দিতে লাগলেন। অন্য কোনো লোকজনও মসিয়ে পিনে দেখতে পাচ্ছিলেন না সেখানে। তবে রান্নাঘরে নিশ্চয়ই লোকজন আরও আছে, কারণ কথাবার্তার শব্দ সেখান থেকে ভেসে আসছিল। একসময় একজন মোটাসোটা মহিলা, কালো রঙের খাটো ফ্রক পরা, নিশ্চয়ই মালিকের বউ, ভেতর দিকে যেতে যেতে পিনের দিকে মাথা দুলিয়ে অভিবাদন জানিয়ে গেলেন। এরপর মসিয়ে পিনে হাত মুখ ধুয়ে একটু ঝরঝরে হয়ে নিতে চাইলেন। মালিক বাথরুমের দরজা দেখিয়ে দিলেন। খাবার ঘর থেকে খানিক দূরে
সরু বারান্দার শেষে একটু নিচে বাথরুমটা। আলোর সুইচটা খুঁজে পেতে বেশ হাতড়াতে হলো মসিয়েকে। লাইট জ্বলতেই শরীরের ভেতরটা তার হঠাৎ বিরক্তি আর ঘৃণায় শিরশির করে উঠল। পাথরের মেঝে ফেটে গিয়ে এক জায়গায় হাঁ হয়ে রয়েছে, আর তার মধ্যে থেকে একটা বিরাট খয়েরি রঙের মাকড়সাকে দেখা যাচ্ছে বসে থাকতে। মাকড়সাটা বড় বড় যান্ত্রিক চোখ দুটো দিয়ে যেন মসিয়ের দিকেই তাকিয়ে আছে। বুকের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর ত্রাস উঠে এলো মসিয়ে পিনের। তিনি বুঝতেই পারলেন যে তার বুটের চাপে মাকড়সাটা করাত শব্দ করে ভেঙে গেল। গাটা গুলিয়ে উঠল তার। মাকড়সার প্রতি একটা ভীষণ ঘৃণা মেশানো ভয় তার বরাবরই ছিল, প্রায় পুরনো রোগের মতো। ফলে খাবার পুরো সময়টা তার গা বেশ গুলিয়ে উঠতে লাগলো, যেন এক্ষুনি সব বমি হয়ে যাবে। যাই হোক, বাথরুমের দরজাটা খুলে সুইচ টিপে আলো জ্বালিয়েই আতঙ্কে প্রায় চিৎকার করে উঠলেন তিনি। আরো দুটো শয়তান বসে আছে, একটা দেওয়ালের গায়ে ঠিক তার মাথার কাছে, আর একটা মেঝেতে বাথরুমে বসার জায়গাটাতে। মসিয়ে পিনের মনে হলো তিনি যেন মাকড়সাগুলোর নড়াচড়ার পায়ের খড়খড়ে আওয়াজ শুনতে পেলেন। অদ্ভুত নীল দুটো যান্ত্রিক চোখ। কোনো পোকামাকড়ের চোখে এমন ভয়ঙ্কর ক্রুদ্ধ দৃষ্টি মসিয়ে পিনে আগে কখনো দেখেননি। সে দুটি যেন তার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, প্রায় হিস্টেরিয়ার রোগীর মতো জুতোর হিল দিয়ে মেঝের মাকড়সাটাকে পিষে দিতেই চোখ দুটোর দৃষ্টি যেন নিভে গেল। আর দেওয়ালের মাকড়সাটা তাই দেখে বিদ্যুৎ গতিতে পালিয়ে গিয়ে জলের ট্যাঙ্কটার পেছনে লুকিয়ে পড়ল। আবার একটা অব্যক্ত চিৎকার মসিয়ে পিনের মুখ দিয়ে বেরিয়ে এলো। মুহূর্ত পরেই সরাইখানার মালিক মসিয়ে পিনের পাশে এসে দাঁড়ালেন। বোধহয় চিৎকার শুনেই তার যেন মনে খুব আনন্দ হয়েছে। ক্ষুদ্র চোখ দুটো তার যেন খুশিতে নাচছে বারবার। না মেসিউ, সে বলে উঠল, ভয় পাওয়ার কিছু নেই। বছরের এই সময়টায় ভিজে আবহাওয়ার জন্য কাছের বন থেকে এগুলো চলে আসে। ওরা আপনার কোনো ক্ষতি করবে না। ওগুলো আমার পোষা। এ কথা বলেই মুখে মুরগির ডাকের মতো কেমন একটা শব্দ করল। শুনেই গায়ের ভেতরটা রিরি করে জ্বলে উঠল মসিয়া পিনের। কিন্তু তিনি বিস্ময়কর চোখে দেখলেন ট্যাঙ্কের পেছন থেকে সেই বিরাট খয়েরি ধূসর রঙের মূর্তিমান ত্রাসের মতো মাকড়সাটা। মসিয়ে পিনের অবিশ্বাস ভরা দৃষ্টির সামনে উড়ে এসে মালিকের বাড়ানো হাতের চেটোর ওপর বসে পড়ল সেটা। অন্য হাত দিয়ে মালিক মাকড়সাটার গায়ে হাত বুলিয়ে দিতে দিতে গুনগুন করে সেটাকে যেন সান্ত্বনা দিতে লাগলেন। অশেষ ঘেন্নায় আর বিরক্তিতে মসিয়ে পিনে বাথরুম থেকে বেরিয়ে এসে বারান্দার বেসিনে হাত মুখ ধুয়ে অনেকটা স্বস্তি মনে খাবার ঘরে এসে বসলেন। তারপর এটা দেখে অনেকটা নিশ্চিন্ত বোধ করলেন যে মালিক মাকড়সাটাকে পেছনের দরজা দিয়ে বাইরে ছেড়ে দিয়ে বেসিনে সাবান দিয়ে হাত ধুয়ে তারপর রান্নাঘরের দিকে গেল। খাবার দাবার খুবই চমৎকার, রান্না খুবই ভালো হয়েছে। তিনি যে ওষুধটা খান স্যুপের সঙ্গে মিশিয়ে সেটা খেলেন। তার হারানো শক্তি আবার যেন ফিরে এলো। মালিক লোকটা যে একটু অদ্ভুত তাতে কোনো সন্দেহ নেই, তবে ভালো সুস্বাদু খাবার তৈরিতে ওস্তাদ। খাবার শেষে খুশি মনে মসিয়ে পিনে একসঙ্গে পান করার জন্য মালিককে আমন্ত্রণ করলেন। অনেকটা অপ্রত্যাশিতভাবে কথাবার্তার মধ্যে দিয়ে মসিয়ে পিনে মালিকের সম্বন্ধে যতটুকু জানতে পারলেন, মালিক তার সম্পর্কে আরও বেশি কিছু জেনে নিল।
তারপর মসিয়ে পিনে সরাসরি প্রশ্ন করলেন যে এই সরাইখানা কি তিনি অনেক দিন ধরেই চালাচ্ছেন। তাতে মালিক উত্তর দিল, না, খুব বেশি দিন নয়। আমরা ঘুরে ঘুরে বেড়াই নানা জায়গায়, আমি ও আমার স্ত্রী। মসিয়ে পিনে আর কথাবার্তা চালালেন না। শুতে যাবার আগে তিনি খাবারের দাম আর সকাল পর্যন্ত থাকার ভাড়া মিটিয়ে দিতে মনস্থ করলেন। স্বাভাবিকভাবেই তিনি হিসেবি মানুষ, আগের কাজ আগে করে ফেলাই তার দস্তুর। শেষ মুহূর্তে তাড়াহুড়ো করা তার একেবারেই পছন্দ নয়। খাবার ঘরেরই এক কোণে একটা ডেস্কের ওপাশে মালিক দাঁড়িয়ে আছে। মসিয়ে পিনে এগিয়ে যেতেই অসম্ভব দৃষ্টিতে সে তাকালো। পরক্ষণেই তার চোখের দৃষ্টি যেন একটু জ্বলে উঠল। মসিয়ে পিনের হাতে ব্যাগ ভর্তি টাকা, সেদিকেই তার দৃষ্টি। মসিয়ে পিনে তৎক্ষণাৎ নিজের ভুল বুঝতে পেরেই কয়েকটা চিঠি ভরা খাম দিয়ে অগোছালোভাবে টাকা আড়াল করতে চাইলেন। তাতে উল্টো ফলই হলো। মালিকের দৃষ্টি যেন আরও বেশি করে আকর্ষণ করল সেটি। মালিক লোকটা তার দিকে অপলকে চেয়ে থেকে সামান্য হেসে উঠে বলল, হ্যাঁ, এবারের ব্যবসাটা আপনার ভালোই হয়েছে মেসিউ, কি বলেন? এটা কিন্তু কোনো প্রশ্ন নয়, শুনতে অনেকটা বিবৃতির মতো। মসিয়ে পিনে কথা ঘুরিয়ে দেওয়ার জন্য তৎক্ষণাৎ থাকার ঘর নিয়ে কয়েকটা কথা জিজ্ঞাসা করলেন। মুহূর্ত কয়েক পরেই শুভরাত্রি জানিয়ে নিজের ব্যাগটা তুলে নিয়ে নির্দেশ মতো দোতলার ঘরটার দিকে তিনি এগিয়ে গেলেন। লম্বা বারান্দাটা জুড়ে কার্পেট পাতা, দুপাশে খানিক তফাতে তফাতে লম্বা টুলের ওপর সুদৃশ্য ফুলের টব বসানো, আর তাতে গুচ্ছ গুচ্ছ ফুল। উজ্জ্বল আলোতে যেন চারপাশ জলজল করছে, তবুও কেন যেন একটা অস্বাচ্ছন্দ্যকর মুহূর্ত তাকে যেন ঘিরে ধরেছে। যাই হোক, মসিয়ে পিনে 12 নম্বর ঘরের তালাতে চাবি ঢোকালেন। বারান্দার সব আলো হঠাৎ নিভে গেল। নিচতলা থেকে যেন কেউ নিভিয়ে দিয়েছে সেই আলোগুলো। ফলে মসিয়ে পিনেকে বেশ কিছুক্ষণ অন্ধকারই দাঁড়িয়ে থাকতে হলো। একটা অস্পষ্ট খড়খড় আঁচড়ানোর শব্দ যেন তার বাঁ দিকে শুনে কপাল ঘেমে উঠল তার। তিনি এখন ঘরে ঢুকেছেন। ফের সিলিং থেকে আলোর বন্যা যেন ঘরে ভেসে এলো। দরজা ভেতর থেকে বন্ধ করে সেখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন তিনি। তাকিয়ে ঘরের অন্যান্য জিনিসগুলোর দিকে চোখ বুলিয়ে নিলেন একবার। খুবই চমৎকার সাজানো ঘর, এবং অন্য সময় হলে মসিয়ে পিনে উপভোগ করতেন নিশ্চয়ই, কিন্তু আজ কেন যেন তার স্নায়ুগুলো একটু ঝাঁকুনি খাওয়াতে পরিবেশ সম্পর্কে তিনি কিছুতেই উচ্ছ্বাসিত হতে পারলেন না। তিনি তাড়াতাড়ি পোশাক ছেড়ে বিছানাটা পেতে ঘরের কোণে রাখা বেসিনের সামনে দাঁড়িয়ে দাঁত মেজে নিলেন। তারপর ব্যাগ থেকে একটা নভেল বার করে বিছানায় রাখলেন। আয়নায় নিজের মুখটা দেখলেন। কেমন যেন বিবর্ণ দেখাচ্ছে তার মুখটা। শুতে যাওয়ার আগেই তিনি বাইরে খানিকটা হালকা পায়ে চলার শব্দ শুনতে পেলেন। জানলা দিয়ে তাকিয়ে একটা ছায়া শরীরকে তিনি সেখান দিয়ে যেতে দেখলেন। চিনতে পারলেন। একটু বিচলিত বোধ করলেন তিনি। সরাইয়ের মালিক লোকটা গোপনে তার গাড়িটাকে ভালো করে লক্ষ্য করছে। একটু পরেই চলে গেল লোকটা। মসিয়ে পিনে একটা দরজা বন্ধ করার শব্দ পেলেন। এরপর মসিয়ে পিনে বিছানায় গা এলিয়ে দিলেন। উপন্যাসটা যেটা বার করেছিলেন পড়তে পারলেন না। অতি বাজে, খুব ক্লান্ত বোধ করলেন তিনি, কিন্তু তবুও কোনো মতেই ঘুমোতে চাইছিলেন না তিনি।
বিছানার পাশের আলোটা তাই জ্বালিয়েই রেখেছিলেন। তবুও একসময় ঘুমের একটা ঝোঁক এসে আচ্ছন্ন করে ফেলল তাকে। কিছুক্ষণ পরে গাড়ির শব্দে তিনি জেগে উঠলেন। সরাইখানা থেকে গাড়ি চালিয়ে যাওয়ার শব্দ। পুরোপুরি জেগে যাওয়ার পরও ইঞ্জিনের শব্দ দূরের বনের মধ্যে মিলিয়ে যেতে শুনলেন। কয়েকটা কারণেই মসিয়ে পিনের মনের ভেতরটা একটু উত্তপ্ত হয়ে উঠল। খুব ইচ্ছে হলো তার একবার জানলা দিয়ে উঁকি মেরে দেখতে তার গাড়িটা, যেটা তিনি হোটেলের সামনে রেখেছেন, সেটা ঠিক আগের জায়গাতেই আছে কিনা। কিন্তু তিনি বিছানা ছেড়ে উঠবার আগেই আবার সেই অস্পষ্ট খড়খড় আঁচড়ানোর শব্দটা আবার শুনতে পেলেন। এমনিতেই উত্তেজিত স্নায়ুগুলো তার আরও উত্তেজিত হয়ে উঠল। তিনি অত্যন্ত সন্তর্পণে, অতি সাবধানে, খুব ধীরে ধীরে মাথা ঘুরিয়ে কোথা থেকে শব্দটা আসছে সেটা বুঝবার চেষ্টা করলেন। এক সময় চকিতে তিনি তার ঘড়িটা দেখে নিলেন। রাত 2টো বেজে গেছে। কোথা থেকে শব্দটা আসছে খুঁজতে খুঁজতে তার দৃষ্টি খানিক তফাতে সিলিংয়ের কোণের দিকে ত্রিভুজাকৃতির জায়গাতে নিবদ্ধ হলো। ওই জায়গাটা স্বভাবতই অন্ধকারাচ্ছন্ন, কারণ বেড ল্যাম্পের আলোর রেখা ঘরের ফুট 2-এর বেশি যায়নি। এখন ঘরের লাইট জ্বালতে হলে তাকে উঠে দরজার কাছে যেতে হবে। কিন্তু এই মুহূর্তে নড়াচড়া করতে তার তেমন ভালো লাগলো না, বিশেষ করে খালি পায়ে। তিনি বেড ল্যাম্পটাকেই ঘুরিয়ে দিলেন যাতে ওই কোণটা খানিকটা আলোকিত হয়। ওখানে যেন একটা কিছু আছে, কিন্তু এতটাই ছায়া ছায়া আঁধারে মোড়া যে ঠিক বুঝতে পারলেন না বস্তুটা কি। বিছানার পাশে টেবিলের ওপর রাখা চশমাটা নেবার জন্য হাতড়াতে লাগলেন তিনি। সেই জন্য তাকে বেড ল্যাম্পটা ফের আগের মতো নিচু করে রাখতে হলো। আর সেটা করতে গিয়ে তাড়াহুড়োতে কি হলো, তিনি শুনতে পেলেন খাপশুদ্ধ চশমাটা খপ করে তার বিছানার পাশেই মেঝের কার্পেটের উপর পড়ে গেল। নিচে তাকিয়ে তিনি দেখলেন মাত্র ফুট 2 দূরে পড়ে আছে চশমাটা, কিন্তু আবার হাত বাড়িয়ে ওটা তুলে নেওয়াতে তার মন সায় দিল না। মুখের ভেতরটা শুকিয়ে গেছে তার। তিনি মাথা ঘোরালেন, তখনই আঁচড়ানোর শব্দ হলো, আর তার গলার ভেতরে একটা প্রচণ্ড শব্দ উঠে আটকে গিয়ে দলা পাকিয়ে পাক খেতে লাগলো। তিনি দেখলেন সেই ছায়া মাখা বস্তুটা তার অনেকটা কাছে চলে এসেছে সিলিংয়ের ওপর দিয়ে। তার চোখে এখন চশমা না থাকলেও তাকে কারও বলে দিতে হবে না যে বস্তুটা কি। তিনি তার চেতন মন কিছুতেই যেন বিশ্বাস করতে পারলেন না। যেন পশমের পোশাকে মোড়া রোমশ ট্যারান্টুলা বা ভয়ঙ্কর নেকড়ে মাকড়সার মতো। স্যুপ খাওয়ার ডিশের চাইতেও আকারে সেটা বড়। পাগুলো টেলিফোনের তারের মতো মোটা মোটা। পায়ে পা ঘষতে ঘষতে সেটা সিলিং ধরে এগোচ্ছে, আর একটা হালকা গড়গড় শব্দ অনেকটা বিড়ালের গলার আওয়াজের মতো শোনা যাচ্ছে। ওটা আরও এগিয়ে এলো। এবার আলোর উজ্জ্বলতার মধ্যে মসিয়ে পিনেকে একটা অসুস্থ ভয় যেন চেপে ধরতে লাগলো। তিনি দেখলেন জিপটা গাঢ় খয়েরি রঙের রোমে আবৃত। তার মুখ তো নয়, যেন মুখের নামে একটা কুচ্ছিত হাঁ। মসিয়ে পিনে মরিয়া হয়ে চারপাশে দেখতে লাগলেন যদি একটা লাঠি বা অস্ত্রশস্ত্র কিছু পাওয়া যায়। তার জিভটা যেন একেবারে আটকে গেছে, যেন কিছুতেই চিৎকার তিনি করতে পারছেন না। চিৎকার করে উঠতে পারলে হয়তো তিনি রক্ষা পেতেন। তার পাজামাটা ঘামে ভিজে গেছে, কপালটাও ঘামে ভরে গেছে। তিনি একবার চোখ বন্ধ করে ফেললেন, আবার চেষ্টা করে তাকালেন। আশা নেই, তবু আশা। এইসব তিনি বাস্তবে দেখছেন না, যেন এসব যেন বুঝি সবটাই দুঃস্বপ্ন।
কিন্তু কুৎসিত ওই ভয়ঙ্কর জীবটা ঘষ্টাতে ঘষ্টাতে ঠিক এগিয়ে আসছে, কাছে, আরও কাছে। আর মসিয়ে পিনে সব আশা ছেড়ে দিলেন। এবার তিনি দেখতে পেলেন জীবটা ধাতু নির্মিত নীল চোখ দুটো, সেই মাকড়সা দুটোর মতোই যে দুটোকে বাথরুমে জুতোর তলায় পিষে মেরেছেন তিনি। তখন সরতে সরতেও মাকড়সা দুটো জাতশত্রুর মতো তার চোখে চোখ রেখে দেখেছিল ঘৃণার সঙ্গে। শেষ বিস্ময়ের ধাক্কাটা তিনি খেয়েছিলেন সরাই মালিকের চোখ দুটোর সঙ্গে অদ্ভুত মিল দেখে। সেই ভয়ঙ্কর কুৎসিত জীবটা তখন ঠিক মসিয়ে পিনের মাথার উপরে সে স্থির হয়ে বসেছে। সামান্যক্ষণ তাকিয়ে দেখতে লাগলো চিৎপাত হয়ে শুয়ে থাকা মসিয়ে পিনের দিকে। তারপর ঝাঁপিয়ে পড়ল মোটা সিল্কের সুতো ছড়াতে ছড়াতে। একটা জঘন্য ঘৃণ্য দুর্গন্ধ ধক করে মসিয়ে পিনে নাকে এসে ধাক্কা দিল। বিশাল মাকড়সাটা করকর হিসিস শব্দ করতে করতে মসিয়ে পিনের মুখের কাছে এসে পড়ল। পুরো মুখটাই আবৃত হয়ে গেল তার চোখ দুটো সহ। মাকড়সাটার স্ফীত আঠালো শরীরের আড়ালে মসিয়ে পিনে চিৎকারের পর চিৎকার করলেন, মরণ চিৎকার করতে লাগলেন এবং ক্রমশ তার চেতনা ধীরে ধীরে কমতে কমতে একসময় নিশ্চিন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ল। এটা একটা চমকে দেওয়ার কেস। মসিয়ে পিনের ঘরের কোণের বেসিনে হাত ধুতে ধুতে ডাক্তারবাবু বললেন, হার্ট তো ঘন্টার মতো টং টং করে বাজছে, তবুও আমার বিশ্বাস সহসা কোনো মারাত্মক শক খেয়ে সঙ্গে সঙ্গে মারা গেছে এই ভদ্রলোক। আমার ডাক্তারি জীবনে এমনটি আমি আর কখনো দেখিনি। অবশ্য একটা তদন্ত খোঁজাখুঁজি অবশ্যই করতে হবে। ডাক্তার হলেও তিনি তো একজন সাধারণ মানুষের মতোই, তাই তার বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কত সাধারণভাবে জীব মৃত্যু ঘটে মানুষের। সরাইখানার মালিকের বউও সেই ঘরের দরজার কাছে এসে দাঁড়িয়েছিল। ডাক্তারের তদন্তের কথায় সামান্য মাথা নেড়ে সে সায় দিল। ওদিকে তখন নিচের বারে বা সরাইখানায় দাঁড়িয়ে সরাইখানার মালিক, মৃত্যু রহস্যময় হাসি তার মুখে। সে তো শাসালো খদ্দের পেলেই ভয় দেখিয়ে এইভাবে খদ্দেরদের মৃত্যু ঘটিয়ে টাকা পয়সা সব লুট করে নেয়। তখনও সে ডেস্কের নিচে এক বান্ডিল টাকার গায়ে খুশিতে হাত বোলাচ্ছেন। আর ঠিক সেই সময় ওপরের ঘরে একটা ছোট্ট খয়েরি রঙের মাকড়সা, 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ যার আকার, আস্তে আস্তে মরা লোকটার কপালে উঠে এলো। ডাক্তারের চোখ পড়তেই তিনি অধৈর্যভাবে হাত দিয়ে সেটাকে ঝেড়ে ফেলে দিলেন একেবারেই বিছানার নিচে চোখের আড়ালে। এতক্ষণ আপনারা শুনলেন আমাদের আজকের গল্প দ্য স্পাইডার। গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টকিপিক্স সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করুন, কারণ আপনার অনুপ্রেরণা আমাদের সাহায্য করে প্রতি সপ্তাহে এমনই নতুন নতুন গল্প পরিবেশন করায়। ধন্যবাদ।